পুরুষ মানুষেরা গাড়ি চালায়, বাইক চালায়, ট্রাক চালায়, জাহাজ চালায়, আর আমরা নারীরা একটু মুখ চালাইলেই যত দোষ। বিয়ের আগে যে সব শখ, আহ্লাদ, স্বপ্ন, আশা, ভরসা, ইচ্ছা সবগুলো জিনিস একসাথে একটা বাক্সে ভরে রেখে আসো। যে বাড়িতে আমার জামা কাপড় জিনিসপত্র সব কিছু ছড়ায় ছিটায় থাকতো, আজকে বাড়ির একটা কোণায় আমার ব্যাগ রাখতে হয় আর থাকতে হয় মেহমান হয়ে। এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। স্ত্রীর মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর কাজগুলো কখনো করবেন না। পজিশন ছাড়া কেউ কদর করে না, পজিশন না থাকলে নিজের পরিবারও চিনবে না। আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা হচ্ছে আমাদের অবস্থান। পজিশন অর্জন করলে ছেঁড়া লুঙ্গি পরা ছবিটাও ইতিহাস হয়ে যায়, আর পজিশন না থাকলে স্যুট প্যান্ট পরা ছবিটাও কেউ দেখতে চায় না। এটাই স্বাভাবিক ব্যাপার। যার যার নিজের অবস্থান থেকে সবাইকে এগিয়ে যেতে হবে, কারণ এই সমাজটা একটা সাফল্য মানুষ দেখতে চায়, বিফল মানুষ দেখতে চায় না। আমিও দেখতে চাই আমার সন্তানকে সফলভাবে সে একটা অবস্থানে যাক। আমিও চাই আমার সন্তান যাতে আর 10টা মানুষের চাইতে অনেক বেশি এগিয়ে যায়। সেরকম প্রত্যেকটা পরিবারই, সমাজ বলো, পরিবার বলো, যে কোনো জায়গা থেকেই মানুষ চায় যে তার আপন লোকটা এগিয়ে যাক, একটা সফল পর্যায়ে যাক। আর এই সফলতার জন্য অবশ্যই একটা মানুষের অধ্যবসায় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং একনিষ্ঠতা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে এবং তার গুড বিহেভিয়ার থাকতে হবে। সব কিছু মিলিয়ে একটা মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। পজিশন বলতে শুধু টাকা পয়সার অবস্থানটার কথাই বলা হচ্ছে না। যে কেউ তার নিজের অবস্থান থেকে এগিয়ে যেতে পারে। সেটা হতে পারে কোনো বাচ্চা যদি সে গল্পের রাইটিংয়ের দিকে তার ভালো অ্যাক্টিভিটিস থাকে, হতে পারে সে ড্রয়িংয়ের দিকে, হতে পারে সে গুড বিহেভিয়ারের দিকে। আমাদের মাদার তেরেসা, আমরা সবাই জানি, সে কিন্তু একটা গুড বিহেভিয়ার পারসন ছিল। সে কিন্তু দেখা গেছে অনেক দূর তার এই গুড বিহেভিয়ারের জন্যই সে এগিয়ে গিয়েছে। তো যার যার পজিশন শুধুমাত্র টাকা পয়সা দিয়ে বিবেচনা করলে হয় না। মানুষের আচরণ দিয়ে, মানুষের কথা দিয়ে, মানুষকে একটু যে কোনো জিনিস দিয়ে মানুষ এগিয়ে যেতে পারে তার অবস্থান থেকে। আমরা অনেকেই অনেক সময় ছোট ছোট কাজ করি, হয়তো যে কাজগুলো অন্যের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি নিন্দনীয়, কিন্তু আমাদের পজিশন এগিয়ে নেওয়ার জন্য এই ছোট ছোট কাজগুলো দিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। এবং আমরা যদি দেখি দেশের বাইরের, তো ওরা দেখা গেছে যে তাদের অবস্থান কিন্তু তারা চিন্তা করে যে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে যে আমাদের এগিয়ে যেতে হবে, সেটা ছোট কাজই হোক আর বড় কাজই হোক। তো যে কোনো কাজ দিয়ে কিন্তু মানুষ এগিয়ে যেতে পারে। একবার হেরে গেলাম, বসে গেলাম ওই অবস্থানে, আমি পারবো না, আমাকে দ্বারা হবে না, এই চিন্তাধারাগুলো অবশ্যই আমাদের মাথায় থেকে ত্যাগ করতে হবে। পজিশন ছাড়া কেউ কদর করে না, পজিশন ছাড়া নিজের পরিবারও চিনবে না, এটাই স্বাভাবিক। পজিশন অর্জন করলে ছেঁড়া লুঙ্গিটা পরে ছবি তুললেও সেই ছেঁড়া জায়গার লুঙ্গিটাকে ডিজাইন বলে আমরা চালিয়ে দিতে পারবো, কারণ তখন কেউ আমাদের খুঁড়তে আসবে না, কিংবা কেউ আমাদের বলতে আসবে না তুমি ছেঁড়া লুঙ্গি পরেছ। আর যখন পজিশন না থাকবে, তখন যদি স্যুট প্যান্ট পরেও আমরা ছবি তুলি কিংবা যে কাউকে মিট করতে যাই, তখন কিন্তু সবাই আমাদেরকে টিটকারির হাসিটাই হাসবে। আর এমনটাই আমাদের কখনই কাম্য নয়। তাই আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে আর মনে রাখতে হবে নিজের অবস্থান থেকে কখনো পিছু পা হওয়া যাবে না। যার যার অবস্থান তাকেই তৈরি করে নিতে হবে এবং কখনো হেরে যাওয়ার ভয়ে পারবো না এই কথাটি মাথায় আসা যাবে না। জীবনের প্রত্যেকটা পথ যেমন স্মুথ, তেমনি আবার অনেক বেশি এলোমেলো, অনেক বেশি উঁচু নিচু। মনে রাখতে হবে সব কিছুর উত্থান পতন আছে এবং হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
অফিস শেষ করে বাসার দিকে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ একটা পাগল দৌড়ে এসে আমার পিঠে অনেক জোরে আঘাত করে তার হাত দিয়ে। এমন অপ্রস্তুত আঘাতে আমি বেশ ব্যথা পাই। ক্লান্ত শরীর, তার উপরে বিনা কারণে এমন আঘাত করায় মেজাজটা চরম খারাপ হয়ে যায়। তার হাতের আঘাতে আমি কিছুটা সামনে চলে যাই। পেছনে ফিরে তাকাতেই দেখি একটা পাগল, বড় বড় চুল, দাড়ি আর পুরো চেহারাটা যেন ঢেকে গিয়েছে। সারা শরীর ধুলোবালি আর ময়লা, পরনে একটা ছেঁড়া শার্ট আর একটা পায়জামার মতো প্যান্ট পরা। শারীরিক গঠন অনুযায়ী মনে হয় বয়স বেশ কম 23 কিংবা 25 হবে। পাগল দেখায় কিছুটা ঘাবড়ে যাই আমি। যদি আবার আঘাত করে বসে, একে মেরেও তো লাভ নাই, পাগলের তো কোনো বিচার নাই। তাই আমি একটু দ্রুত হেঁটে জায়গা প্রস্থান করতে গেলে পাগলটা দৌড়ে এসে দাঁড়ায় আমার সামনে। মাথা চুলকাতে চুলকাতে হাসতে থাকে। এবার আমার কিছুটা ভয় লাগছিল। আচমকাই সে তার পকেট থেকে কতগুলো কাগজ বের করে জোর করে আমার হাতে দিয়ে দিল। কাগজগুলো দিয়ে হাসতে হাসতে বলতে থাকে, সুখ পাখিরে ভালোবাসি, এই কথা বলে দৌড়াতে থাকে। আর হাসতে হাসতে সে একই কথা বলে, সুখ পাখিরে ভালোবাসি। আমি কাগজগুলো হাতে নিয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। কিছুটা দূরে সে যাওয়ার পর দেখি মেন্টাল হসপিটালের লোকজন তাকে ধরে গাড়িতে উঠিয়ে নিল। আমার কেন জানি তার দেয়া কাগজগুলো পড়তে ইচ্ছে হলো। সেই সব কাগজগুলো পকেটে নিয়ে চলে আসি বাসায়। রাতের দিকে বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছি। হঠাৎ পাগলটার কথা মনে পড়তেই প্যান্টের পকেটে সেই কাগজগুলো বের করে নেই। এর মধ্যে কিছু কাগজ ছিঁড়ে গেছে, পুরো লেখা পড়া যাচ্ছে না। এর মধ্যে 3টি কাগজ পেলাম, যেগুলো পড়তে লাগলাম। আজ আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি বেশ খুশি, পাশ করেছি। কিন্তু বাবার মুখে কোনো হাসি নেই, কারণ এই পয়েন্ট নিয়ে আমি চেষ্টা করলে মেডিকেলেও পড়তে পারবো। কিন্তু তার সে সামর্থ্যই নাই আমাকে পড়ানোর। বিকেলবেলা মিষ্টি নিয়ে গেলাম বড় চাচার বাসায়। ওনার ছেলেও পরীক্ষা দিয়েছে, তবে ভালো রেজাল্ট করেনি, টেনে টুনে পাশ করেছে। চাচাদের বাসায় যাওয়ার পর চাচা আমাকে দেখে মুখ ভেচকি কেটে নিল। তাচ্ছিল্য সুরে বলছেন, এই সব সস্তা মিষ্টি নিয়ে ফুটানি করতে এসেছিস কেন? নকল করে ভালো রেজাল্ট করেছিস আর এখন মিষ্টি বিতরণ করে সবাইকে বুঝাতে চাচ্ছিস? ইতিমধ্যে আমার চাচাতো ভাইও এসে বলে, কিরে ফকির, তোর বাপে কি এগুলো কিনে দিয়েছে নাকি দোকান থেকে চেয়ে এনে দিয়েছিস? আমি মাথা নিচু করে বসে আছি। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এভাবে অপমানিত হব কখনো ভাবিনি। চোখের পানি মুছে খালার দিকে তাকিয়ে হেসে বলেছি, চাচা, অবস্থান সবার একরকম সবার একরকম হয় না। আমি তো ভাবলাম আপনি আমাকে আপনার ছেলের মতো ভাবেন। আমার চাচাতো ভাই ধমক দিয়ে বের হয়ে জোরে সোরে চিৎকার করে উঠল এবং আমার মিষ্টির প্যাকেটটা ছুঁড়ে মেরে রাস্তায় ফেলে দিল। রাস্তার মানুষগুলো দেখে হাসতে শুরু করলো। এত অপমান আর লজ্জায় খুব কাঁদছিলাম তখন। এখন এই খাতার জমা রাখলাম সব অভিযোগ। একদিন আমারও সময় আসবে। প্রথম পৃষ্ঠাটি এতটুকুই লেখা ছিল। পড়ার পর কেমন বাকরুদ্ধ হয়ে যায় আমি। বাবার টাকা পয়সা না থাকলে আত্মীয়দের ব্যবহার এমনই হয়। পরের পৃষ্ঠাটিতে পড়তে গিয়ে আর চোখে পানি ধরে রাখতে পারিনি। বাবাকে দাফন করা হবে, তাই লাশ ধোয়ানোর জন্য নিয়ে গিয়েছি। বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি। আমার দুজন চাচা এসেছেন দেখে দৌড়ে তাদের গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেই। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। ছোট চাচা ধাক্কা মেরে সরিয়ে দেয় আমাকে। উচ্চস্বরে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এই নোংরা গায়ে আমাকে ধরতে গেলে জামার দাম কত জানিস? আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। এমন সময় কিছু লোকে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়। তখন আমার বড় চাচার উপস্থিত সবাইকে ডেকে বলে, এই লাশ আমি দাফন হতে দিব না। এই মৃত লোকটার কাছে আমি 50 লক্ষ টাকা পাই। যতক্ষণ না দিবে আমি লাশ দাফন হতে দিব না। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছে। আমার মা এসে চাচাকে অনুরোধ করতে লাগলো, ভাইজান, মা মরা পোলাটা, বাপটাও মরে গেছে, এই তো টাকা কোত্থেকে দিবে? আপনি একটু দয়া করেন, এত নিষ্ঠুর হইয়েন না।
মামা কথাটা শেষ না করতেই চাচা ওনাকে কষিয়ে একটা থাপ্পড় দিল। দেখতে পারিনি, তাই ঘরে ঢুকে সকল দলিল আর বাবার রেখে যাওয়া কিছু টাকা এনে ছুঁড়ে মারি তার দিকে। একটাই কথা বলছিলাম, আল্লাহ আপনার বিচার করবে। পৃষ্ঠার নিচের অংশটুকু ছেঁড়া ছিল, তাই আর পড়তে পারিনি। আমার দু চোখ বয়ে পানি পড়ছে। উঠে গিয়ে মুখ ধুয়ে আসলাম। শেষ পৃষ্ঠাটা হাতে নিয়ে দেখলাম এটার মধ্যে লেখাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছে। অজানাই থেকে গেল কিভাবে এই সুস্থ মানুষগুলো কিভাবে পাগলে পরিণত হয়, এটা আমাদের অজানাই থেকে যায়। যারা প্রতিদিন এমন অসাধারণ গল্প শুনতে চান তারা আমার এই পেজটা ফলো করে রাখবেন। আমি কথা দিলাম পেজের গল্পগুলো আপনাদেরকে মন ছুঁয়ে যাবে। ছোট এই গল্পটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।